আবার আপনাদের সামনে হাজির হলাম কিছু চাঞ্চল্যকর তথ্য নিয়ে। এবং এখন এলিস মজুমদার, পিটার মজুমদারদের এই যে চক্রের পুরো বিস্তারিত কাহিনী আমাদের সামনে চলে এসেছে। আমরা জেনে ফেলেছি বেশ কিছু কথা। তো সেগুলি আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি। এটা কেমন করে প্রকাশ পায় দেখেন। এখানে যে প্রথমে বলি যে পিটার মজুমদার কিভাবে রেভারেন্ট হয়। তার যে বড় ভাই দীপু মজুমদার ছিলেন, তিনি আঞ্চলিক সংঘের সভাপতি ছিলেন রংপুরে। তো তিনি একজন বড় চোর ছিলেন এবং অনেক প্রভাব খাটাতেন। আর তিনি পালককে তো মানে মারতেন, এরকম অবস্থা, গালাগালি, মারধর, মানে এগুলো তাদের চলতো। এখন দেখেন, সেখান থেকে এই দুই ভাইয়ের সাথে তার খুব ঘনিষ্ঠতা ছিল, অন্যদের সাথে না। কোনো ভাইদের সঙ্গে তাদেরকে দেখতেও পারতো না দীপু মজুমদার। এই পিটার মজুমদার আর এই এলিস মজুমদার, এই দুজন খুব তাদের মানে প্রীতির ভাই ছিল। কেননা এরা একটু তেলাতে পারতো, এদের একটু টাকা পয়সা হয়েছে। হ্যাঁ, যাই হোক, সেজন্য একটু প্রিয় ছিল। কেননা দীপু মজুমদারের তো লোক টাকার উপরেই ছিল, তাই তো সে দোতলা বাড়ি করে ফেলেছে পাশে। আচ্ছা, রংপুরে সুন্দর বিশাল বড় বাড়ি করে ফেলেছে। আচ্ছা, যাই হোক, এখন আসি আসল কথায়। সেটা হচ্ছে গিয়ে যে দেখেন, ট্রেজারার তারই এক ভাই, পিটার মজুমদারেরই এক ভাই। আর তার আগে বলে নিই আরেকটা কথা, যে এই রিভারেন্ট পদটা কি করে তিনি পেলেন। তা সেই দীপু মজুমদার তিনি এই কাজটা করে দিয়েছেন তাকে, একরকম ভিক্ষায়। মানে এটা পাওয়ার যোগ্যতা পিটার মজুমদারের ছিল না। তো প্রভাব খাটিয়ে দীপু মজুমদার ওখানে অনেককে সরিয়ে ওনাকে রেফারেন্ট করে দিয়েছেন। আর বলবো যে বিএসিপি যে নামক প্রতিষ্ঠানটি, সেটা এখন ধর্মীয় কোনো প্রতিষ্ঠান না, এটা এখন ব্যবসা কেন্দ্রিক একটা প্রতিষ্ঠানে চলে গেছে। তো তারপরে শুরু করি এখন বিস্তারিত। পিটার মজুমদারের এই ট্রেজারার যে ভাইটা, তাকে কেমন করে ফাঁসালো এবং কি করলো, এটার বিস্তারিত কাহিনী আপনাদেরকে আমরা আগেই অবগত করেছি। যে এই যে এরা রাবণের বংশ যে বলে, সত্যি সত্যি তো এরা রাবণের বংশ, তাই না? তো প্রথমে আসি কিছুটা এই কথায়, তারপরে যাব আরও বিস্তারিত আলোচনায়। প্রথমে আসি এখানে যে সেই ট্রেজারার চেয়ারম্যানের বাসায় যে অফিসটা ছিল, সেখানে মাসে 1 দিন কি 2 দিন ওখানে কাজ করতে যেতেন। সমস্ত তথ্য ওখানেই তো থাকতো। আর তাকে দিয়ে ক্রেডিট ইউনিয়ন থেকে টাকা তোলা হয় 1,51,00,000 টাকা। যার কারণে তারা ট্রেজারারকে ফাঁসিয়ে মামলা দেয় যে 1,51,00,000 টাকা। এদিকে এলিস মজুমদার বলে যে, আপনারা কমেন্টে পড়বেন, ইউটিউবে দেখবেন যে সেখানে তারা 2.25 কোটি বলে দিয়েছে। আচ্ছা, এটা তো গেল ছোটোখাটো ঘটনা। এখন এটা বিস্তারিত চাই। তাই এতদিন চিন্তা করতাম যে আচ্ছা, এরা প্রভাবটা খাটায় কী করে, এরা কত টাকা আনে বিদেশ থেকে। তো মিনিস্ট্রি মানুষ ঘরে ঘরে কেন করে, এখন বুঝতে পারবেন আপনারা খুব সহজেই যে মিনিস্ট্রি মানুষ কেন ঘরে ঘরে করে। চার্চে তো পলিটিক্স চলেই, একদম পুরো পলিটিক্সের ওপরে। যে চেয়ার নিয়ে টানাটানি এগুলো তো থাকেই, পথ নিয়ে টানাটানি এদের, মানে ধর্ম নিয়ে, মানে যিশুকে নিয়ে টানাটানি নেই এদের, এইসব নিয়ে টানাটানি আছে, জাগতিকতা নিয়ে। তো এখানে বিস্তারিত আসি যে ট্রেজারার তার ছেলেকে অবখান দিতে চায়। এখন পিটার দিবাকর মজুমদার সেক্রেটারিকে ফোন করে বলে যে 13 কোটি টাকার মামলা, এখানে এই ছেলেকে অবখান দেওয়া যাবে না। এখন চাঞ্চল্যকর কাহিনী হচ্ছে, এই যে শাহিন ব্যাপারী, তিনি তো সমিতিতে। তো ট্রেজারারের জানা মতে সেখানে এই 1,51,00,000 টাকা তাকে দিয়ে তোলা হয়েছে, আর ধরেন 4-5 লাখ টাকা ওখানে ছিল। তাহলে এই 13 কোটি টাকা কোথায় ছিল, কোথায় আছে? এবং তারা রাতারাতি পালকদের বেতন বাড়িয়ে দিল। ট্রেজারার তাদেরকে অনেকবার বলেছে বেতন বাড়াও, বেতন বাড়াও, কিন্তু তারা বাড়ায়নি। কিন্তু ট্রেজারারকে ফাঁসানোর পরে তাদের উল্লাস আপনারা দেখেননি চোখে। আমি শুনেছি ওই সেই যে ভাই বিদেশ থাকে তার মুখে, যে তাদের উল্লাস যে এই ভাইকে পথে নামাবে,
তার চাকরি খাবে, সব করেছে তারা, সব। সেই তার স্ত্রীকে অনেক বাজে, বাজে কথা বলতো, নোংরা, নোংরা কথা বলতো ফোন দিয়ে, দিয়ে। এত উৎপাত করতো যে ওই মহিলাটা অসুস্থ হয়ে পড়েছিল। এখনো অসুস্থ আছে ঈদের কারণে। তো দেখেন এরা কত বড়, মানে এই যে বলে না যে বাইবেলে আছে যে শূকরের কথা আর কুকুরের কথা। শূকরকে যতই ধোয়ানো হোক, শূকর কাদাতেই গড়াগড়ি মারবে। আর কুকুরকে যতই যা করা হোক ওই বমি চাটবেই। তো এই যে এদের অবস্থা হচ্ছে এই, এরা হুমকি দেয় সব জায়গায়। দেখেন টাকার প্রতি পালক। হুম, এই বিএসএপি প্রতিষ্ঠানে তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন দীপাকর, পিটার দীপাকর মজুমদার। সেটা এখন ব্যবসা কেন্দ্রিক প্রতিষ্ঠান হয়ে গেছে। এটা ছিল একসময় খুব ভালো একটা ধর্মীয় কেন্দ্রিক, ধর্মকেন্দ্রিক প্রতিষ্ঠান। সেটা এখন ব্যবসা কেন্দ্রিক প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে তিনি। তার কথায় সবাই ওঠে আর বসে। এখন কথা হলো তার কথায় ওঠে কেন আর বসে কেন? দেখেন সবাইকে তিনি কাজে লাগায় এবং এক একটা পজিশন, এক একটা পদ বা অর্থ তাদেরকে তিনি দান করে থাকেন। এটা আমরা এর আগেই প্রকাশ করেছি। এখন এই 13 কোটি টাকার মামলা, শুধু কি 13 কোটি টাকা? এই 13 কোটি টাকা তাহলে কোথায় গেল? কিভাবে তারা ডোনার কালেক্ট করে বিদেশ থেকে 13 কোটি টাকা এনে জমালো? তাহলে তারা সেবামূলক কাজ কোথায় করলো? কাজ কোথায় করলো? যদি টাকা তারা জমায় তাদের নামে, তাহলে এই টাকা চার্চের নামে তো ট্রেজারের মতে জানা নেই যে চার্চের নামে এত টাকা আছে। তাহলে এই 13 কোটি টাকা তাদের যে কারো নামে আছে। এবং এই যে চক্রটা পুরো এই যে অশোক দেব শর্মা, অরুণকান্তি বিশ্বাস চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, যিনি পলাতক আসামি ছিলেন, বললাম না যে টাকা তার ঘরেই অফিস চলতো। ট্রেজারার সেখানে মাসে হয়তো একদিন দুদিন গিয়ে কাজ করতো। সব কিছু ডকুমেন্ট তাদের কাছে। বলেও তারা যে আমাদের কাছে সব ডকুমেন্ট আছে, আপনারা একটু দেখতে চান তো ডকুমেন্ট দেখায় কিনা। 13 কোটি টাকা তারা কোথা থেকে আনলো, কেমন করে আনলো, মিনিস্ট্রি করার অর্থ কি? এই যে বিদেশিদেরকে যে বাগিয়ে বাগিয়ে তাদের কাছ থেকে এই যে টাকা এনে আত্মসাৎ করা, নিজেদের পকেটে ভরা, এর মধ্যে মাইকেল রিপন বিশ্বাস আছে, যিনি এখন বর্তমানে চেয়ারম্যান। এদিকে এলিস মজুমদার আছে, যিনি মাইক্রো ক্রেডিট চালায়, দীপ্তি ফাউন্ডেশন নামে একটা মাইক্রো ক্রেডিট। কিন্তু তিনি বলে যে এখানে তিনি চাকরি করেন। তো চাকরি করেন, তাহলে এই প্রতিষ্ঠানটা কে খুললো, কোথার থেকে আসলো? আর এটাতে তিনি অনারারি পদ, মানে বেতনভুক্ত না, বেতন পাবে না। তাহলে চাকরি বাকরি করে না, তাহলে তিনি টাকা পায় কোথায়? অরুণকান্তি বিশ্বাসের কামাই নেই, তারা গরিব, তার ছেলেকে পড়াশোনা করাচ্ছে, তারা টাকা পয়সা কোথায় পায়? এই যে মাইকেল রিপন, মুটু কালাপাঠা, তিনি কি করে ভিক্ষা করে কেমন করে চলে? মিনিস্ট্রি করে। এদেরকে কেন পিটার মজুমদার তার দুই ছেলেকে দুই জায়গায় চাকরি দিল এখন বোঝেন। এখানে কি শুধু 13 কোটি তো শুধু নামমাত্র সামনে আসলো। দেখেন ধরতে গেলাম ইঁদুর, এখন দেখি ছুঁচোর ছড়াছড়ি। ছুঁচো চেনেন? গ্রামে ওই যে ছোটো ছোটো ইঁদুরের চেয়ে ছোটো ছোটো, গ্রামে বলে ছুসকা, ছুসকা, ছুঁচো, এরা গন্ধ ছড়ায়। হুম, তো এই যে এদের দেখা দেখি মিরপুরে পুরো মিনিস্ট্রি ছড়িয়ে পড়েছে। এখন দেখেন সে বললো যে 13 কোটি টাকার কথা সেক্রেটারিকে, আর ভাইয়ের সাথে গন্ডগোল দ্বন্দ্ব, মিথ্যা মামলায় ফাঁসানো, তাও আবার একজন পালক। নমনীয়তা নেই, কোনো তার মধ্যে কোনো ভালোবাসা নেই। যে নিজের ভাইকে ভালোবাসতে না পারে সে যীশু খ্রিস্টকে কীভাবে ভালোবাসবে? তিনি কি পালকীয় কাজ করে? ওই উপরে বসে বসে ডোনার খোঁজে, কালেক্ট করে, ওখান থেকে টাকা পয়সা আনে, কিভাবে কি করতে হবে এগুলোই, কিভাবে টাকা আরও হাতানো যায়, কিভাবে টাকা সেটেল করা যায়। এবং এই টাকা এখন তিনি পাচার করতে খুবই ভালো পারবেন, কেননা তার মেয়ে ওখানে একদম পুরো সেটেল, এখন পুরো সেটেল হয়ে গেছে। এখন তারাও তো তারা স্বামী স্ত্রী দুজনেই যখন রিটায়ার হয়ে যাবে, তারা তো অবশ্যই সেখানে চলে যাবে। এইসব টাকা নিয়ে তারা ছুমন্তর হয়ে যাবে। আর বাদ বাকি এখানে যারা আছে তারা যেটুকু পয়সা এখন খাচ্ছে এটুকুই, বাদ বাকি পরে কতটুকু খেতে পারে কে জানে। তো এখন আসি যে পিটার মজুমদার, একে তো তার বড় ভাই দীপু মজুমদার, বললাম যে সে আঞ্চলিক সংঘের সভাপতি ছিলেন এবং তার বদৌলতে এই রেভারেন্ট পদটা তার পাওয়া ভিক্ষায় প্রভাব খাটিয়ে। তো যোগ্যতারা সে রাখেনি,
পালকের যোগ্যতা তার নেই, কেননা নমনীয়তা নেই, ভালোবাসা নেই। সবচেয়ে বড় কথা, যীশু খ্রিস্টের প্রতি ভালোবাসা নেই। ব্যবসা, বিএসিপি নামক প্রতিষ্ঠানটা ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে। কত নোংরা একটা কথা, তাই না? শুনতে তো খারাপ লাগে। তো তারা বলে যে প্রথমে নাকি টিচারের প্রথম তাদের সেই কেস দেয় তাদের নামে। সেই কেসটা কী ছিল? ছোটোখাটো একটা। তারা হুমকি দিত, যেখানে সেখানে তার স্ত্রীকে যা তা ভাষায় গালিগালাজ করত, অনেক খারাপ খারাপ কথা বলতো। হুম। তারপরে দেখেন যে চেয়ারম্যান পলাতক ছিল, তাকে বাঁচালো পিটার মজুমদার। কেন বাঁচালো? কী কারণে? দেখেন, এখনো তাকে টেনে যাচ্ছে। কোন কারণ? এই যে 13 কোটি টাকা উঠে আসলো, এটা ক্রেডিটের কোন খাতে তারা রেখেছে টাকাটা? আর এই 13 কোটি তো শুধু সামনে আসলো, আর তার মানে আরো কত কত কোটি টাকা তাদের কোথায় কোথায় আছে বুঝতেই পারছেন। একটু চিন্তা করে দেখেন, 13 কোটি না, এটা তো শুধু ক্রেডিটে রাখা। এখন তারা বলে ক্রেডিটে রেখেছে, তাদের নামে? কার নামে রাখলো? কোথা থেকে আসলো এই টাকা? তারা কোথার থেকে ডোনেট, সেই ডোনারদের কাছ থেকে কেমন করে এতগুলো টাকা তারা আনলো? এবং এই টাকা কেন সেই ক্রেডিটে রাখবে? এতগুলো টাকা, কোটি কোটি টাকা ক্রেডিটে কেন? ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা করবে? তারা তো সেবামূলক কাজের জন্য এনেছিল। সেবা না করে তারা অন্যদেরকে দিয়ে সেবা নিজেদের করিয়ে তাদের এক একজনের সেই প্রতিষ্ঠানে বসিয়ে দেয়। তো এখন এলিস মজুমদার কি করলো? তিনি ওই তার এই ভাই, যখন পিটার মজুমদার তো এখানে ভেটো দিল যে তার ভাইয়ের ছেলেকে এখানে বাপতিস্ম দেওয়া যাবে না। এটা কোন দেশের ন্যায়? ভাইয়ের সাথে ভাইসা কেন জড়িত হয়ে গেল? এটা তো কেউ আটকাতে পারে না, টাকা পয়সা দিয়েও না। এত কোটিটা কোটি টাকা, এর জন্য তো এদের এত লাফালাফি। হুম, এর জন্য এরা এই সব করে, যে দেখে নেব টাকার ছড়াছড়ি, সবাইকে কেনে টাকা দিয়ে টাকা দিয়ে টাকা, তাই না? টাকা দিয়ে। তো প্রথম প্রথম ভাবতাম যে এত টাকা তাদের আসে কোথা থেকে। দেখেন, কত কোটি কোটি টাকা তারা কালেক্ট করে সেই বিভিন্ন দেশ থেকে তারা নিয়ে আসে। অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, বিভিন্ন দেশে যায় এবং সেখান থেকে তারা কোটি কোটি টাকা এইভাবে নিয়ে এসে তারা কোন অ্যাকাউন্টে কোথাও বা কোথাও তারা এইভাবে টাকা মারিং কাটিং করে জমাচ্ছে আর জমাচ্ছে। এর জন্যই এদের পাওয়ার এত, এদের কথায় মানুষ ওঠে আর বসে এই টাকার জন্য। কেননা এরা, এই যে বললাম না, যে নিজের ভাইকে পর্যন্ত ছাড়ে না, সে কিসের পালক? কুত্তা শুয়োর, তাই না? বাইবেলে তো এটাই আছে, কুত্তার শুকরের সাথে তুলনা। তা আমি এদেরকে কুত্তার শুকরই বলি। হুম। তো এখান থেকে ভাগ বসছে। এই যে মাইকেল রিপন টুক করে পরে তাকে রাতারাতি চেয়ারম্যান পদে বসানো, তার 2 ছেলেকে চাকরি দেওয়া, কেন? সব টাকার খেলা, সব জেনে গেছে চেয়ারম্যান। সেই রিপন, মাইকেল রিপন, সেও তো ভিক্ষুক, তার টাকার প্রয়োজন, সেই জন্য সেও জেনে গেছে, তাই তাকে পদে রাখলো। এখন এলিস মজুমদার নাকি তার চাকরি, সে চাকরি করে দীপ্তি ফাউন্ডেশনে। তো বলেন যে সে কয় টাকা বেতন পায়, বা তার মেয়ে নর্থ সাউথে পড়ে, এতগুলো টাকা, লাখ লাখ টাকা কোথা থেকে আসে? তার ছেলে ইংলিশ ভার্সনে পড়ে, কোথা থেকে এত টাকা আসে? কিভাবে আসে? কোথার থেকে আসে? এই এই প্রতিষ্ঠানটা খুললোটাকে? আর এটা তো তিনি অনারারি পদে, মানে বেতনভুক্ত, বেতন পাবে না এরকমভাবে। তাহলে তিনি টাকা পায় কোথায়? তিনি তো চাকরি করে না। এদিকে দেখেন এলিস মজুমদার, সে সেই রংপুরে তার যে পৈতৃক ভিটা, সেখানে সে বাসা করেছে। সে দোতলা বাসা করার তার পারমিশন নেই, তার একতলা করার পারমিশন। তার এত লোক, সে পারমিশন ছাড়াই সে দোতলা ঘর তুলে ফেলেছে। এবং তার যে ভাইটা বিদেশ থাকে, সে ভাইটা তো এদেশে আসে না। তো সেই মানে বদৌলতে তারা ওখানে ঘাঁটি পেতে ফেলেছে যে ওই সম্পত্তি তারা নিয়ে নেবে। কত বড় বাটপার, কত বড় চোর এরা, কত বড় ধান্দাবাজ সমাজে। দেখেন এরা
তো এদের বাবা মা এত ভালো ছিল, কিন্তু ছেলেমেয়েরা একদম মানে কলঙ্কিত অধ্যায় বলবো। মাত্র ২ টা ভাই ছাড়া আর সবই চোর, ছেঁচড়া এগুলোই। সবকটা, একটাও কম যায় না। বড় যে ভাইটা দীপু মজুমদার, তার স্ত্রী, সে তো একটা বেশ্যাগিরি করে। তার যে বড় ছেলে, সে বিয়ে করেছিল প্রেম করে। সেখানে সে টিউশনি পড়াতো তখন। সেখানে পড়াতে একজনের সাথে তার লটর-পটর শুরু হয়ে যায়। তার স্ত্রী ডিভোর্স দিয়ে দেয়। এখন সে বিয়ে করেছে আবার। মনে হয় সেই মেয়েকেই। তার ছোট ভাইটা, এই যে দীপু মজুমদারের ছোট ছেলেটা, বিয়ে করেছে নিজের কাকির বোনকে। আর মা তো বেশ্যাগিরি করে বেড়ায়। আর তার মায়ের সেই দীপু মজুমদারের ওয়াইফের পুরো পরিবার, একটা বোন বাদে যত ভাই আছে, সবাই ক্যারেক্টারলেস। এখন যদি আসি এই এলিস মজুমদারদের পরিবারে, যে এই এলিস মজুমদারের, পিটার মজুমদারের যে বড়, তার বাবার যে বড় ভাই, তার বউ, তিনি অনেকের সাথে থাকতে মানে পেশাবৃত্তি করতে আমেরিকা গিয়ে সেটেল হয়, এবং সেখানে সে আস্তে আস্তে তার সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে যায়। আর তারা যে ফুটানি মারে যে জায়গাটার, এই জায়গাটা না আসলে, ওই যে বললাম না যে পিটার মজুমদারের বাবা মা খুবই ভালো মানুষ ছিলেন। সেই ভাই, মানে সেই লোকটা, তারা যখন বেঁচে ছিলেন, তারা ওই জায়গাটা বড় ভাইকে দিয়েছিলেন, আর ছোট ভাইকে আরেক পাশে আরেক জায়গা দিয়েছিলেন। তাদের অনেক সম্পত্তি ছিল। তো দেখেন, আর এ পাশে এখন তারা ফুটানি মারা কথা বলে, হ্যাঁ, বেশ্যাবৃত্তির যাদের ঘরে ঘরে চলছে, যারা লম্পট, নিজেরা চুট্টামি করতেছে, তারা কিভাবে মানে রেভারেন্ট পদের অপব্যবহার করতেছে, তার সাথে কিভাবে তারা বেআইনিভাবে কাজ করছে। এখন বলি, এলিস মজুমদার সেই রংপুরে, সেখানে সে সক্রিয় বৈরাগী, এ পলিগ্রামের মানুষ। এলিস মজুমদারের যে ছোটো ভাই, তার স্ত্রী ওখানকার। তো তিনি সমিতির কাজ করে, পালকীয় কাজ করে না ওখানে, পালকীর দায়িত্বে নামমাত্র সমিতির কাজ করে এলিস মজুমদারের হয়ে। তার কাছে ওখানে যখন কাগজ চাওয়া হয়, যে ট্রান্সফারের কাগজ, তো তিনি দিচ্ছে না, এটাও আটকিয়ে দিয়েছে এলিস মজুমদার। তো এত খারাপ, এত নোংরা। এখন দেখেন যে এরা হচ্ছে গিয়ে শিক্ষক, তাহলে শিক্ষক, ছাত্ররা কি শিখবে? ছাত্ররা তো আরো এক ধাপ উপরেই থাকবে, তাই না? এখন টিচাররা এত পয়সা কামাই করছে, ছাত্ররা কি বসে থাকে? তারাও সুন্দর সেই ঘরে ঘরে সুন্দর স্বামী স্ত্রীরা মিলে সেই এনজিও বলবো যে মিনিস্ট্রি, এক একজনের এক এক নামে মিনিস্ট্রি। এদের ছিল ইভেঞ্জেলিকা সেল চার্চ, ওটা আবার এখন শুনি C3 চার্চ, মানে কত কি বাহানা পিটার মজুমদারদের। আরেকজনের তো যে দাঁত উঁচু, কী নাম শুনলাম, কালো দেখতে, পিঠটা উঁচু, সেই বনেবারই, তিনি তো কোটি কোটি টাকার মালিক। এদের টাকার তো তাহলে মানে এখানে মিনিস্ট্রি করার একটা সুবিধা কি, সরকারকে কোনো কিছু তো বলতে হয় না, যত টাকা খাও কিচ্ছু বলতে হবে না, সরকারকে কর দিতে হবে না, কোনো কিছু না। তো এরা তো টাকা ভাবের ঠেলায় বাজে না। এদের সাথে কথা বলতে যাবেন, বাবা রে বাবা, কি দিমাগ এদের এখন, এত দিমাগ। ফকির নির্বোধ, তোরা ছেলে ফকির নি, এই জন্য দিমাগ আসছে। তোদের টয়লেট ছিল আগে, বলতে একটু? আগে তো যে কি গ্রাম্য টয়লেট ছিল না মানুষের, বেড়া দিয়ে, আমার তো মনে হয় সেইগুলো তোরা সেইগুলো ছিল তোদের। আর এখন কোমরে বসে মানে একেবারে মানে হাওয়ায় উঠছিস, হাওয়ায় উঠছিস তোরা, চোর কোথাকারে। তারপরে এই যে দেখেন কল্লোল চৌধুরী বুক ফুলিয়ে হাঁটে, তার বউ বেশ্যা, পরকীয়ায় জড়িত, সবাই জানে। সেই অস্ট্রেলিয়ায় থাকে তার বয়ফ্রেন্ড, মনে হয় এখান থেকে চুরি করে তো চলে গেছে অস্ট্রেলিয়ায় মনে হয়। সেখানে কাজল সেনগুপ্ত এখনও আছে, তার সাথে পরকীয়া চলছে, ফোনে যোগাযোগ থাকে, ডোনার ঠিক করে দিয়েছে।
এদের বুক ফুলি হাঁটতে লজ্জা লাগে না? এরা এখন দাপটের সঙ্গে ওখানে দোতলা বাড়ি করে নিয়েছে। আর এগুলো তো তাদের এখন বাপের সম্পত্তি। তাদের নিজেদের সম্পত্তি আর কি। বাপের সম্পত্তি বলবো না, নিজেদের প্রপার্টি। বিদেশিরা তার খোঁজ নিতে আসে না যে তোমরা কি চার্চের নামে রেজিস্ট্রি করলে নাকি নিজের নামে করলে? এত কিছু তো করতে আসে না। তো এদের এখন নিজেদের প্রপার্টি। কবে দেখবেন তিনতলা, চারতলা, পাঁচতলা উঠে গেছে। আর বনিবার হয়তো কত কোটি কোটি টাকার ঘর বাড়ি কিনে কয়েকটা কত জায়গা জমি, বিশাল কর্মকাণ্ড তার। হুম? এই যে চোর ছেচররা, হুম? তোরা হচ্ছে ছুচো, হ্যাঁ? সারা জায়গা দিয়ে হাঁটিস আর গন্ধ ছড়াস। তোরা পালক ফুটাস না? রেভারেন্ট কে কে দিল তোদেরকে রেভারেন্ট পদটা? কিভাবে পেলি বলতো? তোরা রেভারেন্ট পদ কোথা থেকে পাস? কে দেয় তোদের রেভারেন্ট? বৃহায় নির্লজ্জ। যখন দাঁত কাটা বের করে হাসিস তখন তো দেখতে একদম মানে সেই কি বলবো, তোর মা কি নিগ্রো ছিল নাকি রে? না তোর বাবা নিগ্রো ছিল? মনে হয় ওরকম টাইপের কিছু। নাহলে তোর দাঁতগুলো ওরকম উঁচু উঁচু দেখতে কি করছিস তুই? তোর এত ভাব আসে কোথা থেকে? হ্যাঁ? আর কি বলবো ভাই আপনাদেরকে, ভাই বোন আপনাদেরকে, যে এরা সেই ট্রেজারারের ক্ষতি করার জন্য কতগুলো কেস দিয়েছে উল্টাপাল্টা দেখেন। হুম? এত হয়রানি শিকার তারা করছে এই নিরীহ মানুষটাকে। একটা ভালো একটা মানুষ আমার জানা মতে, আমি সেই বিদেশি সেই থাকে যে ভাইটা, তার কাছ থেকে আমি এই তথ্যগুলো শুনেছি যে কত ভালো মানুষ তিনি, সৎ একজন ব্যক্তি, চুপচাপ থাকে, সবার উপকার করে। এই যে খ্রিস্টান সমাজ সমাজ করে না, সবার উপকার করেছে শুনেছি। সবাই যেত তার কাছে, কেন তুমি তো একটু বড় লেভেলে চাকরি করতে করেন, হ্যাঁ? তো তারপরও তিনি সৎ। আর এরা দেখেন কি করে বেড়াচ্ছে। হুম? এগুলো হচ্ছে গিয়ে মানে মানে এরা আসলে এদেরকে যতই গালিগালাজ করা হোক এদের লজ্জা শরম কোনো কিছু নেই। হুম? এখন শোন তোদেরকে বলে, এতদিন তো হুমকি ধামকি তো অনেক দিচ্ছিস আর দিয়ে আসছিস, তাই না? টাকার গরম, টাকা তুই আমার টুরু টুরু লাভ। হুম? টাকার ফুটানি, টাকার ফুটানি, সুরে বাচ্চারা টাকার ফুটানি দেখাস, রিহা নির্লজ্জ, শুকরের দল, রেভারেন্ট ফুটাস, টাকার ফুটানি গরম দেখাস, তোরা তোরা দাপট খাটাস, চুট্টার বাচ্চারা, এক একজনের সংসার ভাঙতেছিস, লজ্জা নেই? সমাজে তোদের থুতু ছড়াচ্ছে, গন্ধ ছড়াচ্ছিস তোরা, লজ্জা নেই? হুম? বিহায়া কোথাকারের অসভ্য জানোয়ার, ইতর, লম্পট, রাজাকার রাজাকার। আসলে কি তোর বাপ মারা ভালো ছিল, তোদেরকে আমি রাজাকার বললাম। কি করবি কর, কোথায় খুঁজে পাবে আমাকে? আমি তো বিদেশ থাকি। আর সেই তার তোর ভাইয়ের সেই ট্রেজারারের স্ত্রীকে তোরা সেই যে গালাগালি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষায় গালাই গালাজ করতে 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 হয়রানি করতে করতে অসুস্থ করে দিয়েছিস। বেচারি অসুস্থ থাকে, আবার বলিস যে তুই মরিস না কেন? এত হুমকি তুমকি তোদের। হুম? তোরা কি মনে করছিস কেউ বলতো ম্যাজিস্ট্রেট কোর্টে জিতছিস? কত দূরবি, কত বছর দূরবি, কত শাখা আছে জানিস? জানিস তারা? হুম? আপিল হয় না? জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ কত আছে। বিদেশ যাবি থাকবি কি করে? টেনে নিয়ে আসা হবে বিদেশ থেকে। ভয়ভীতি দেখাস, টাকার পাওয়ার দেখাস, মানুষদেরকে টাকা খাওয়াস, মিথ্যা মিথ্যা এলিগেশন দিস মানুষদের বিরুদ্ধে। এখন বল এই কুত্তার বাচ্চারা, তোরা 13 কোটি টাকা কোথায় রাখছিস? ক্রেডিটের কোন অ্যাকাউন্টে রাখছিস? আর শুধু 13 কোটি টাকার মামলা এখন হবে না তাহলে? তাহলে তোরা এত টাকা ছড়াচ্ছিস, তার মানে তোদের কাছে আরো 50 কোটি 100 কোটি তো মানে নিশ্চিত আছে তোদের কাছে, একদম আছেই আছে। ও তো তোরা অল্প টাকার ফাঁস করলি 13 কোটি টাকা, তার মানে তোদের আরো টাকা আছে। দাপট সব জায়গায় কাটালে চলে। হুম? দাপট খাটাস, বিহায় নির্লজ্জ, সুরে বাচ্চারা।
কুত্তার বাচ্চারা, তোদের লজ্জা শরম হয় না? হুম? তোদের বাপ মারে মানে একদম তাদেরকে একদম মাটিতে মিশিয়ে দিয়েছিস। এই যে তোদের যে কাকা, ছোট কাকা, তাই না? জানা আছে, আমি শুনেছি ওই ভাইয়ের কাছ থেকে। তাতে একটা ছেলে, তার বউ পিরিতি পিরিতি মুসলমানের সাথে পালিয়ে গিয়েছে। হুম? তোদের পরিবারে কে ভালো রে? তোর মেজো তোর মেজো বৌদিরে কোথা থেকে নিয়ে আসছিস? কাজের বুয়া, কাজের বুয়া। আর দুইটা মেয়ে, মেজো ভাইয়ের যে দুইটা মেয়ে পেশাবৃত্তি করে বেড়ায় রংপুরে, সবাই জানে, রটানো আছে। কাকে কি বললি? হ্যাঁ, মানে তোদের তো একটা দুইটা বিয়ে করতে কোনো লাজ শরমের বাড়াই নেই। তোর সেই কাকাতো ভাই আবার বিয়ে করে নিয়েছে। হুম? আবার বিয়ে করে নিয়েছে। তোর বড় বৌদিও মনে হয় বিয়ে করেছে। দিয়েছিস না বিয়ে? অবশ্যই দিয়েছিস মনে হয়। ছোটামি করে বেড়ায় তো, বিশ্বামি করে বেড়ায়। এখন তোদের টার্গেট আছে ওখানে রংপুরে, তোর ভাইদের একটু পৈতৃক ভিটা, বাবার সম্পত্তি পেয়েছে, ওটা রয়েছে তাদের নামে এখনও। তোদেরগুলো তো বিক্রি করে খেয়ে ফেলেছিস। এখন ওই দিকে তোদের নজর, ওগুলো খাবি তোরা, তাই না? হুমকি ধামকি দিস তোরা সবাই। এলিস মজুমদার, তোরা ওই তোর বড় ভাইয়ের ছেলেদের সাথে মিলেমিশে হুমকি ধামকি দিচ্ছিস, সব শোনা যাচ্ছে। যে দেখি কে আসে এখানে, হাত পা ভেঙে দিব। এই হারামি বাচ্চারা, তোদের বাপের সম্পত্তি, চুরির টাকা, ওগুলো খা। অন্যের দিকে নজর দিস কেন? অন্যের সম্পত্তিতে তো তোদের নজর কেন? হ্যাঁ, খেয়ে খেয়ে পে এক একটা তো এইরকম গদা। হুম? এক একটা রাম পাঠা, এক একটা কালাপ পাঠা, গদা, হাঁটতেও পারিস না, চোরের বাচ্চারা। হুম? তোর মা বেশ্যা, তোদের মা বেশ্যা, তোরা বলিস এই কথা। তোরাও তো চুপটা, চোট্টামি গিরি করিস দেখাই তো ওই যে বউ ছাড়লো, তোকে ডিভোর্স দিল। আর তুই তোর মায়ের নামে মামলা দিস নাই? হ্যাঁ, তুই তোর মায়ের নামে মামলা দিস নাই? হুমকি ধামকি দিস? এত পাওয়ার তোদের, চোরের বাচ্চারা। তোর বাপ ছিল বড় চোর, সবচেয়ে বড় রাবণ, মরতে বালা একটা গেছে। এখন এই যে আর কয়জন রয়েছে, তাই না? এই দুটাতে তো তোদের হাতিয়ার। এখন তোদেরকে, এখন ওই তোর বাবা যেমন এই দুটাকে মানে আগলে আগলে রাখতো। কেন আগলে রাখতো? কেন এই রাত তোর বাবার পা চাটতো, কথা চাটতো, তেল মারতো, সেই জন্য এখন তোরা মারছিস আবার এদেরকে। এর জন্য এরা তোদেরকে সহযোগিতা করছে, তাই না রে? হুম? ভাবিস কিছু বুঝি না, ভাবিস কিছু জানি না আমরা। হুম? এখন মনে করবি যে তোরা আমি কে, আমাকে তোরা চিনতে পারবি না, কারণ আমি এই দেশে থাকিই না। আমার সঙ্গে পরিচয় আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমার সাথে পরিচয় আছে শুধু ওই বিদেশে যে ভাইটা থাকে তার সঙ্গে। আর বাদ বাকি আমি তার সঙ্গে, তিনি আমাকে সমস্ত ঘটনা খুলে বলেন। সেখানে আওয়াজ তোলার একজন মানুষও নেই। তাই আমি ভাবলাম যে আমি আওয়াজ তুলব, কারণ আমি বিদেশে থাকি, আমাকে কেউ কিছু করতে পারবে না। হুম? কতদিন পজিশনে থাকবি? এখন এক একজন সেক্রেটারি, এক একজন সেই বাবার এইগুলো পালন করছিস, তাই না রে ছোটের বাচ্চারা? ক্যাশিয়ার। হুম? টাকাগুলো লুটপাট করে খাচ্ছিস রংপুরে। বাবা করেছে, এখন ছেলেরা করবে, এই তো চলে। হুম? আর এদিকে কাইলাপাটা রিপন বেচারা, কত উন্নতি, 2 ছেলের চাকরি হয়ে গেল। এখন বেচারাকে এই জন্য খুব একটু কম কমই মনে হয়, একটু দেখা যায়। আসলে হাঁটতেই তো পারে না, অত বড় হাতি শরীর নিয়ে হাঁটবে কেমন করে? ফুটা নিতে তো বাঁচিস না তোরা। হ্যাঁ, তোর নামেও শুনেছি ভণ্ড, প্রতারক, তোর নামেও শুনেছি রিপন, মাইকেল রিপন, তোর নামেও শুনেছি যে তুইও কত বড় ফন্ডামি করিস। হ্যাঁ, এগুলো বন্ধ কর। তোরা এত হুমকি ধামকি দিবি, কি করবি? কি করতে পেরেছিস এতদিন হুমকি ধুমকি দিয়ে? তোদের সমাজ তোদেরকেই
একদিন জুতা পিটা করবে, দেখিস। সমাজ সমাজ করিস তো, তোদেরকে পিছন দিয়ে কি যে গালিগালাজ করে, আর শুনলে মনটা ভরে যাবে তোদের, বুঝছিস? তোদের পরিবারে তো সব চোট্টা লাফাঙ্গা এগুলোই, শুধু ভালোর মধ্যে এই দুইটা ভাই ভালো আছে, আর একজনও তো ভালো না, সবই ওই একই। হুম, আরো নড়াচড়া কর, ছুচুর দল, যত নড়বি তত গন্ধ ছড়াবে। আর এটার সাথে শাহিন বাপারি কেইটের, তিনি মনে হয় যুক্ত আছে, অবশ্যই যুক্ত আছে, যেহেতু তিনি পরামর্শ তোদের সাথে করে ইমতিয়াজ, তাই না? ওই যে কন্ট্রাক্টর লটর পটর চলে তোর সাথে, পিটার মজুমদার, আরে এলিস মজুমদার, আরে তারও তো লটর পটর চলে শিল্পিয়া মজুমদারের সঙ্গে। ছি 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 ছি। মানে তোদের জন্য তো সমাজে মানে মানুষ, খ্রিস্টান সমাজে প্রোটেস্ট্যান্ট ধর্ম উঠেই যাবে একসময়, বেশ্যাবৃত্তি করে বেড়া সব। এই তোরা কি বিএসিপিতে এখন বেশ্যাবৃত্তির কারখানা করে বসেছিস, তাই না? হুম, কজনকে নিয়ে ওখানে তোর বউয়ের সাথে ই করতেছিস বলতো একটু? কজনকে নিয়ে যাস, ব্যবহার করছিস কজনকে? টাকাই হচ্ছে না, আরও টাকা চাই। বউকে ব্যবহার করলে আরও টাকা হবে, আরও টাকা পাবি, অনেক টাকা পাবি। হুম, কোন দেশ কিনে নিয়েছিস? কোন দেশ কিনেছিস? এই দেশ? চোর এক একটা, লম্পট কুত্তারা, ভণ্ডামি করিস আর টাকা মারিস বিদেশ থেকে। 13 কোটি টাকা কেবল একটু বেরোলো, আরও কত কোটি টাকা আছে তোদের, একটু সেটাও একটু স্বীকার করিস। হ্যাঁ, যদি সাহস থাকে তো সেটাও একটু স্বীকার করিস। আর এই যে বারে বারে যে মানুষকে ভয় দেখাস, এগুলো বন্ধ কর। হ্যাঁ, এইসব ভয় দেখানো বন্ধ কর। তোরা বসিস না কেন? এই জন্যই তো তোদের সাথে কেউ বসতেও যাবে না, কেউ বসতে যাবে না। কে বসবে? টিচারা? টিচারা কেন বসবে রে তোদের সাথে? সে কি চুরি করেছে নাকি তোদের সাথে বসবে? হুম, তোরা টাকা দিয়ে কতবার কিনবি মানুষ, কতজনকে কিনবি? হুম, কত টাকা ছাড়াবি? তো এগুলো বন্ধ কর। হ্যাঁ, ভাই নিজের ভাইকে ভালোবাসতে জানে না, তারা করে সেবামূলক কাজ। তোদের গালে জুতার বাড়ি, বুঝছিস? গালে জুতার বাড়ি। যদি আমি এই দেশে থাকতাম না, তোদেরকে আমি যদি এক এক করে আমি যদি তোদেরকে চিনতাম, তাহলে তোদেরকে আমি জুতার বাড়ি দিতাম গালের মধ্যে করে। চুট্টার বাচ্চারা সমাজটার একটা ধ্বংস করে দিল, লাফাঙ্গা কোথাকারে। নোংরামি করিস আর ভয় দেখাস, তাই না? একটু হলেই জিডি মারতে দৌড় দেবো, আমি জিডি করতে যাব, এই হুমকি দিয়েছিস না কতবার? জিডি করতে যাব, জিডি করতে যাব, জিডি করতে যাব, জিডি করতে যাব, আর করেছিস তো কতবার। আর কত করবি? কয়টা কেস দিবি আর? কোথায় লুকাইছিস কাগজপত্র বলতো? কোথায় লুকাইছিস কাগজপত্র? সব তোদের কাছে আছে, কেননা রাতারাতি চেয়ারম্যান সেই বাসা থেকে উধাও হয়ে গেছে। এর জন্যই তো বলিস তোরা যে আমাদের কাছে কাগজপাতি ডকুমেন্ট সব আছে। হ্যাঁ, কিন্তু বের করতে পারতেছিস না, ধরা খেয়ে যাবি বের করলে। এত কোটি টাকা দেখাবি কেমন করে? আর যদি দেখাসও যে 13 কোটি, 14 কোটি, 20 কোটি, 50 কোটি, তাহলে এই টাকা আসলো কোথা থেকে রে? তাহলে কাজ করেছিস কোথায়? সেবা করেছিস কার? কেউ তো নিজেদের সেবাতেই ব্যস্ত। পেট পূজা করবি নাকি নিজেদের আরামায়েশ করবি, নাকি অন্যদের কিছু করবি? হুম, দেখাশোনার জন্য এখন ওই ভাগনা চোর রেখে নিয়ে আসছিস। হ্যাঁ, রাজশাহীতে হাতে পায়ে ধরে যে একটু দেখ, বড় লোক জামাই দেখে বিয়ে দিয়েছিস, তোদের কত লোক। আর তোরা স্বর্গ কিনে নিবি এই টাকা দিয়ে, তোরা যীশু খ্রিস্টকে কিনে নিবি টাকা দিয়ে, তোরা এই দেশ কিনে নিবি টাকা দিয়ে, তোরা সবাইকে সমাজের সব লোককে টাকা দিয়ে কিনে নিবি, তাই না রে? হুম, দেখিস কিনতে কিনতে এবার মানে ফকির হয়ে না যাস, দেখিস, একটু খেয়াল করিস।
তো এখানে শাহিন ব্যাপারী তার তার মতামত আমি শুনেছি যে তিনি বলেছেন যে তোরা কিভাবে তাকে নিয়ে সলা পরামর্শ করে কিভাবে ক্রেডিটকে জড়িয়ে কিভাবে কি করেছিস। আর সেই শাহিন ব্যাপারীও হুমকি দামকি দেয়। এ পাশে এলিস মজুমদার তোর কথাতে রংপুরে সেই পালক, নাম নাম পালক, হুম, নাম পালক তো কলিকাই এত কলিগ্রামের না। হ্যাঁ, তো ওখানকার সে এখন কাগজ দেবে না, আটকে রাখবি তোরা, এখানে অবগণ হতে দিবি না, আটকে রাখবি তোরা, তাই না? টাকার চোর, কত টাকা খাওয়াচ্ছিস মানুষদেরকে। তোদের কথায় মানুষ কেন উঠে বসে, পাপেট হয় কেন এখন বুঝলাম, যে কেন তোদের নামে মানুষ কেউ মুখ খোলে না। যেই মুখ খুলতে যায় অমনি তোরা টাকা ঢেলে দিস, যে টাকা নাও, মুখটা বন্ধ রাখো। নতুবা কী করিস, একটা পদ দিয়ে দিস যে এই কাজে বসে যাও, যেমন এলিসনকে বসিয়েছিস, এলিসন ব্যানার্জি। বাহ, খুব সুন্দর নাম। পাপেট, তোর পাপেট। সে বিসিপিতে বসে আছে, জেনারেল সেক্রেটারি, কোনো কাজকর্ম নেই। ও প্রতিষ্ঠান তো এখন বেশ্যাগিরিতে চলতেছে, তোরা প্রতিষ্ঠান দিয়ে করবে কি? ও প্রতিষ্ঠানও থাকবে না একদিন, দেখবি। পিটার মজুমদার সবই তো ডুবাই নেই, বাঁচবি কয়দিন? যদি কালকে মরে যাস তখন কি হবে রে? এই টাকা হুম কি হবে? এই যে এত হুমকি ধামকি দিচ্ছিস এই যে কেসের, যদি কালকে টুক করে তোর তোর একজন সঙ্গীর সাথে মরে যায় তখন কি হবে রে? তারপর যদি আরেকজন মরে যায় কি হবে রে? কেউ তো গ্যারান্টি দিতে পারে না কে কবে মরবে। নাকি তোরা ঈশ্বরকেও কিনে ফেলেছিস, যে এই টাকা দিচ্ছে, ঘুষ দিচ্ছে, আমাদেরকে বাঁচিয়ে রাখো। হুম, মনে হচ্ছে তো তাই, তাই না রে? এটাই হবে। তোরা মানে ঘুষ টুস দিয়ে রেখেছিস, যে আমরা যেদিন বলবো সেই সময় আমাদেরকে বাঁচিয়ে রাখো, হাজার হাজার বছর যেন এত বছর বসে বসে টাকাগুলো খেতে পারি, মারতে পারি টাকা, মানুষকে ভয়ভীতির মধ্যে রাখতে পারি। নর্দমার কিট নিয়ে চলছিস ইমতিয়াজ বাবু। কাদেরকে নিয়ে চলাফেরা করিস একবার তাকিয়ে দেখেছিস সেটা? একবার একটু তাকিয়ে দেখ এলিস মজুমদার, তোরা কাদেরকে নিয়ে চলাফেরা করিস? কোথায় বড় পজিশনে ছিলি আর এখন কোথায় নেমে এসেছিস? একটু নিজেদের দিকে একটু তাকিয়ে দেখ, বুঝেছিস? সেটা কুত্তার বাচ্চারা সামনে পেলে এক একটাকে জুতা দিয়ে বাইরে একদম, মানে এখন তো দেখিস না যে বাংলাদেশের কি হাল শুনেছি, যে বাংলাদেশে এখন আইন টাইন তো কিছু নেই, যেখানে সেখানে এটা হয় ওটা হয়, তোদেরকে পেলে ওই জুতা বাড়ি দিয়ে দিতাম। নাকি তোরা আবার আসবি ট্রেজারারকে মারতে, আবার হুমকি দিবি নাকি ট্রেজারারকে মারতে, ট্রেজারারের বউকে মারতে, তার ফ্যামিলিকে মারতে আসতেও পারিস। তোদেরকে দিয়ে বিশ্বাস নেই। তাহলে এক কাজ করা যাবে, ট্রেজারার ভাইকে বলে দেবো নে যে তিনি যেন একটা কাগজ সুন্দর করে এখানে লিখে রেখে, তিনি যে বাসায় থাকে সেখানে কারো কাছে ওটা রেখে যায়, যদি তাদের কোনো ক্ষতি হয় তাহলে যেন তোদের নামগুলো ওখানে সুন্দর করে উল্লেখ করে দেয়। এই কাজটা সেই ভাইকে করতে বলবো, এখন আজকেই বলবো করতে। হুম যে তাদেরকে, তাদের প্রাণনাশের হুমকি আছে, তোরা যে কোনো সময় তাদেরকে মেরে ফেলতে পারিস। এখন তার কেস টেস ওরকম কোনো আইন টাইন নেই, হচ্ছে না, কোনো বিচার নেই, তাই না? তো তোরা যে কোনো সময় নিজের ভাইকে যখন রাস্তায় নামাইতে পারিস, মেরেও তো ফেলতে পারিস পুরো পরিবারকে। তো সেই জন্য এই ব্যবস্থাটা করে যেতে হবে। টিচাররা ভাইকে বলতে হবে যে ভাই আপনি একটা কাগজ সুন্দর করে একটা চিরকুট লিখে এই বিল্ডিংয়ে কাউকে একজন সুরক্ষিত হাতে দিয়ে দেন, যাতে তোরা যদি কোনো কিছু করিস যেন তোদের সারা জীবন বসতে হয় জেলে। কেন এর তোরাই তো করবি, তোরা ছাড়া আর তাদের কোনো শত্রু নেই, তোরাই আছিস। ভাই ভাই শত্রু তা করছিস কেন রে? মিথ্যে মামলায় কেন জড়াচ্ছিস? ঈশ্বরের কাজ কর না, ঈশ্বরের টাকা ঈশ্বর বুঝে নেবে নে, নাকি তোদের ঈশ্বর মৃত?
ভয় লাগে? তোদের ঈশ্বর কি মৃত? হুম? ট্রেজারারের ঈশ্বর মৃত না, সেই ভাইয়ের ঈশ্বর জীবন্ত। তোদের ঈশ্বর মৃত হবে, বুঝেছিস? কেননা তোরা মানিস কাকে? তুই তো শয়তান, শয়তানের পূজা করিস, শয়তানের পূজা করিস তোরা। ঈশ্বরকে পূজা করিস না, ঈশ্বরকে মানিস না, ঈশ্বরের ভয় নেই তোদের মধ্যে। তাই তো ভাইয়ের নামে মিথ্যা মামলা জড়াতে পেরেছিস, অন্যকে বাঁচাচ্ছিস। লজ্জা শরম রাখ রে, একটু লজ্জা শরম রাখ। হুম? এগুলো বাদ দে, এগুলো বাদ দিয়ে সঠিক পথে আয়, ফিরে আয়। ভাই ভাইয়ে সুন্দর সেই শুনেছি তোদের সে আগে কত সুন্দর সুন্দর একটা ভালো ফ্যামিলি ছিলি তোরা, আবার সেরকম হয়ে যা। এরকম করে লাভ কী রে? হুম? এগুলো করে কী হবে? স্বর্গে যাবি? এই যে টাকা পয়সা নিয়ে কি তুই যেতে পারবি স্বর্গে? বলতো, নরকে যেতে পারবি? খালি হাতে এসেছিস, খালি হাতেই যাবি। ন্যাংটা হয়ে এসেছিস, ন্যাংটা হয়ে যেতে হবে উপরে, তাই না? এগুলো ভুলে গেছিস শয়তানের পূজা করতে করতে, হারামজাদার বাচ্চারা। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।